দর্শক, এর পরের যে বিষয়টি সেটি হলো ভারত, বাংলাদেশ, চীন, পাকিস্তান। কিছু কিছু গণমাধ্যম বলছে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরে হঠাৎ করে একটি ফোন এসেছিল ভারতের পক্ষ থেকে। ভারত বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরে ফোন করে তারা অনুরোধ করেছে ইউনূসের সাথে একটি বৈঠক করতে চান নরেন্দ্র মোদী। শেখ হাসিনা পালিয়ে যাবার পর এবং তাকে আশ্রয় দেওয়ার পর ভারত যেভাবে বাংলাদেশের মধ্যে অস্থিরতা তৈরিতে একটার পর একটা কার্ড খেলেছিল, প্রত্যেকটা কার্ড অবশেষে ব্যর্থ হয়েছে ইউনূসের মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রজ্ঞার কারণে। ভারত মনে করেছিল একজন অর্থনীতিবিদ বা নোবেল বিজয়ী, একজন সাদামাটা মানুষ, তিনি এই বিশাল রাষ্ট্রের সাথে পররাষ্ট্রনীতি বা কূটনৈতিক খেলায় পেরে উঠবে না এবং স্বাধীন বাংলাদেশ, ৫৪ বছরের বাংলাদেশকে ভারত তার গ্রিপে যেভাবে রেখেছিল, আর ইউনূসের কারণে যখন সেই গ্রিপ থেকে বাংলাদেশ বেরিয়ে যাচ্ছিল, এতে ভারত যথেষ্ট আতঙ্কে পড়ে গিয়েছিল। ভারত বিএনপি এবং আওয়ামী লীগের মাধ্যমে চেয়েছিল তার হারানো সেই গৌরব আবার ফিরে পেতে, অর্থাৎ বাংলাদেশকে কন্ট্রোল করার সেই চাবিটি তারা ফেরত নিতে চেয়েছিল। তো সেক্ষেত্রে যে বিষয়টি ঘটল, প্রফেসর ইউনূস তিনি ভারতকে সেই চাবিটি তো দিলেনই না, উল্টো বাংলাদেশ সরাসরি ভারতের সামনে দরজা জানালা বন্ধ করে দিলেন। আমাদের উপ হাই কমিশনে অ্যাটাক হলো, ভিসা বন্ধ হলো, পতাকা পরানো হলো, চিকিৎসা ভিসা বন্ধ হলো, একটার পর একটা বাংলাদেশের উপর চাপ তৈরির পর প্রফেসর ইউনূস দমে যাননি, বরং বিকল্প রাস্তা তৈরি করলেন। তো এক্ষেত্রে যে বিষয়টি ঘটলো, একটার পর একটা চাপ দেওয়ার পরও যখন প্রফেসর ইউনূস একটার পর একটা বিকল্প ফ্রন্ট খুলে ফেললেন, তখন ভারত বুঝলেন যে এই লোককে বশ্যতায় আনা যাবে না। উনি বিএনপি আওয়ামী লীগের রাজনীতি করেন না, বা উনি ক্ষমতার রাজনীতি করেন না। আবার ওনাকে চাপে ফেলে আটকানো যাবে না, কারণ বিএনপি আওয়ামী লীগ আন্তর্জাতিক বিশ্বের কাছে খুব সুবিধাজনক অবস্থানে থাকে না, কারণ লুটেরা রাজনৈতিক দলগুলো বা যারা সবসময় রাজনীতিকে অপরাজনীতির সাথে সংমিশ্রণ করেন, তারা আন্তর্জাতিক বিশ্বের কাছে দুর্বল থাকেন। যে কারণে 1/11 ঘটে, যে কারণে বিপ্লব ঘটলেও শেখ হাসিনা শক্তভাবে জবাব দিয়ে টিকে থাকতে পারে না। এটা আন্তর্জাতিক মহলের চাপ। তো সেই কারণেই ভারত প্রথমে চেষ্টা করেছিলেন ইউনূসকে এভাবে চাপে ফেলে সরিয়ে দিয়ে তার মদতপুষ্ট কোনো পুতুল সরকারকে বসাবে, কিন্তু ইউনূসকে সরাতে পারলেন না। মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দুনিয়ার সমর্থন নরেন্দ্র মোদী পেলেন না। এবার নরেন্দ্র মোদী সর্বশেষ চেষ্টা করলেন ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে একটা গ্রিন সিগন্যাল পেতে, বাংলাদেশ ইস্যুতে সিদ্ধান্তের মালিক হবে ভারত। কিন্তু সেখানেও ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে কোনো প্রকার সহযোগিতা করলেন না। তিনি দাঁড়িয়ে গেলেন বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের মানুষের পক্ষে। কে? ডোনাল্ড ট্রাম্প। আসলে বাংলাদেশ বা বাংলাদেশের মানুষ শব্দটা বললাম, ইউনূসকে সমর্থন করা মানে বাংলাদেশ বা বাংলাদেশের জনগণকে সমর্থন করা। নরেন্দ্র মোদী বুঝে গেলেন যে তিনি বাংলাদেশকে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ইউনূসের হাতে থাকলে বাংলাদেশকে তার কন্ট্রোলে নিতে পারবেন না। তাই তিনি অজিত দোভালের মতো আরো যারা প্রজ্ঞাবান পলিটিশিয়ান আছেন, কূটনীতিক আছেন, তাদের মাধ্যমে নতুন নতুন কার্ড খেলতে চাইলেন ইউনূসের বিরুদ্ধে। ব্যাংককে একটা বিমস্টেক প্রোগ্রামে আমরা যেটুকু শুনেছি যে ভারত তার কূটনৈতিক ব্যক্তিত্বের মাধ্যমে চেষ্টা করছেন নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করতে। অর্থাৎ এই মুহূর্তে যে বিষয়টি তৈরি হলো যে চীন, পাকিস্তান, বাংলাদেশ তারা চাইছে সার্ককে আবার পুনরুজ্জীবিত করতে। ভারত চাইছে বিমস্টেক মডেলটি আবার চালু করতে। অর্থাৎ সার্ক যদি বাংলাদেশ আবার সার্ক আবার যদি পুনরুজ্জীবিত হয়, সেক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় ছড়ি ঘোরাবে ভারতবিহীন বা ভারত বিরোধী শক্তিগুলো, পাকিস্তান, বাংলাদেশ, চীন, ধরলাম চীন। আর যদি বিমস্টেক মডেলটি চালু হয়, সেক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় কন্ট্রোল করবে ভারত এবং ভারতের কাছে বাংলাদেশ তখন নতি স্বীকার করবে। তাই
ভারতের নয়াদিল্লি থেকে ঢাকাতে যে ফোনটি আসে সেখানে ভারতের পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশ পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলেন নরেন্দ্র মোদী প্রফেসর ইউনূসের সাথে বৈঠক করতে চান। বুঝতে পারছেন? কি বুঝলেন? নরেন্দ্র মোদী বলছেন তার পররাষ্ট্র দপ্তরের ব্যক্তির মাধ্যমে বাংলাদেশকে বা প্রফেসর ইউনূসের সাথে তিনি কথা বলতে চান, যিনি এতদিন বাংলাদেশকে চাপে ফেলতে চেয়েছেন, এই সরকারের পতন চেয়েছেন, বলেছেন দ্রুত নির্বাচন চাই, কারণ যারাই ক্ষমতায় আসবে তাদেরকে চাপে ফেলতে পারবে। কিন্তু ইউনূস তো চাপের কাছে নতি স্বীকার করার ব্যক্তি নন। ভারতের গণমাধ্যমগুলো বলছে, রাজনৈতিক ব্যক্তি যারা বিশ্লেষক তারা বলছেন প্রফেসর ইউনূস আর নরেন্দ্র মোদীকে দাঁড়িপাল্লার দুটো পাল্লায় দাঁড় করালে আন্তর্জাতিকভাবে বিশ্ব পরিমণ্ডলে বা পশ্চিমা দুনিয়াতে নরেন্দ্র মোদীর চেয়ে ঢের গুণ, বহুগুণ পাওয়ারফুল হলো আমাদের প্রফেসর ইউনূস। ভারত চাইছে দ্রুত নির্বাচন হোক, বিএনপি ক্ষমতা আসুক। কারণ এই মুহূর্তে বাংলাদেশে দেখেন, আপনারা একটা জিনিস ভালো করে খেয়াল করেন যে বিএনপির পররাষ্ট্র নীতিগুলো, কূটনৈতিক যে ব্যক্তিগুলো যারা কাজগুলো করছেন তারা কিন্তু খুব দুর্বল পজিশনে আছে। আমির খসরু মাহমুদ বা আমাদের তারেক রহমানের বিশেষ অ্যাডভাইজার হুমায়ুন ভাই ছাড়া বড় ফ্রেমে আমরা আর কাউকে দেখছি না। ভারতের ছিলেন কিন্তু ইন্ডিয়ার ছিল কিন্তু পাওয়ারফুল বেশ কজন হাই ভোল্টেজ ব্যক্তি, গহর রিজভির মতো ব্যক্তি, ইমামের মতো ব্যক্তি, আরো অনেক লবি মেনটেন করার পাওয়ারফুল ব্যক্তিরা ছিলেন আওয়ামী লীগের হাতে। তার পক্ষান্তরে বাংলাদেশ খুব দুর্বল, মানে বিএনপি খুব দুর্বল ব্যক্তিদের মাধ্যমে করছে। এবং জানা মতে আমার কাছে যে তথ্য আছে, এখন পর্যন্ত পশ্চিমা দুনিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কোনো গ্রিন সিগন্যাল দেয়নি। একটা জিনিস খেয়াল করবেন, শেখ হাসিনার পতনের পর কয়টা দেশ তারেক রহমানকে ফোন করেছে? কারণ সবাই জানে খুব শিগগিরই বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন হবে। তো এটা বুঝে কিন্তু সবাই এগিয়ে আসে। কয়টা দেশ? তারেক রহমান কিন্তু এখনো মার্কিন যুক্তরাষ্ট্রে পা রাখতে পারেনি। তিনি লন্ডনে থাকা অবস্থায় বোধহয় 2 কি 3টি দেশ সফর করেছেন, মালয়েশিয়া আর ওমরার জন্য সৌদি আরব। পশ্চিমা দেশের লন্ডনের বাইরে খুব একটা কোনো দেশে তাকে যেতে শুনিনি, বরং তার মেয়েকে পাঠাতে হয়েছে, জাহিমা রহমানকে। তো এই ক্ষেত্রে এখন পর্যন্ত বিএনপি একটা বড় রকম চাপে আছে যে ওয়ার্ল্ড এস্টাবলিশমেন্ট বা দক্ষিণ এশিয়ার এস্টাবলিশমেন্ট, ডিপ স্টেট বিএনপিকে সমর্থন দেবে কিনা। কেবল চীন পাকিস্তান দিয়ে তো সব না, এটা নিয়ন্ত্রণের অনেকগুলো জায়গা আছে, নাকি বিকল্প আরো কিছু তাদের চিন্তা আছে। কিন্তু প্রফেসর ইউনূসের ক্ষেত্রে এই জায়গাটা খুব স্ট্রং। জো বাইডেন তাকে স্বীকৃতি দিলেন, ডোনাল্ড ট্রাম্পও তাকে দিলেন, পুরো ইউরোপ রাষ্ট্রগুলো বাংলাদেশকে বিভিন্ন সুবিধা দিতে রাজি হয়ে গেছে প্রফেসর ইউনূসের প্রস্তাবনার আলোকে। তো এখন যে বিষয়টি তৈরি হলো, সার্ক যদি পুনরুজ্জীবিত হয় তাহলে ভারত এখান থেকে আউট হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে দক্ষিণ এশিয়া। কারণ ভারতের প্রতিবেশী একটি বন্ধু রাষ্ট্র এখন তাদের পাশে নাই। তাহলে কি দাঁড়াচ্ছে? এই মুহূর্তে বাংলাদেশ বা প্রফেসর ইউনূস চাইছেন যে কোনো ভাবে তিনি সার্ককে পুনরুজ্জীবিত করবেন। আর এই সার্ক যাতে পুনরুজ্জীবিত না করতে পারে বাংলাদেশ, সেজন্য নয়াদিল্লির ফোন আসছে ঢাকাতে। তারা চাইছে যে কোনো ভাবে বিমস্টেক মডেলটি চালু করতে। ব্যাংককে যে বৈঠকটি হবে সেখানে প্রফেসর ইউনূস কি নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করবেন? আর যদি বৈঠক হয়েও যায়, এপ্রিলে সেই বৈঠকে নরেন্দ্র মোদীকে কি বার্তা দিতে পারেন প্রফেসর ইউনূস, এগুলো কিন্তু আলোচনায় থাকবে। এখন বিভিন্ন এদিকে দেখেন, চীনের বাংলাদেশের যে হাই কমিশন রাষ্ট্রদূত রয়েছে তিনি কি বলেছেন, আমরা বাংলাদেশকে সামরিক খাতে বহুদূর এগিয়ে নিতে চাই এবং চীনের হাতে অত্যাধুনিক প্রযুক্তির যে অস্ত্রগুলো রয়েছে এগুলো আমরা বাংলাদেশকে দিতে চাই। এই প্রস্তাবগুলো বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের সামনে প্রকাশ্যে চীন প্রস্তাব দিয়েছে। এটাও কিন্তু ভারতের জন্য বড় রকম টেনশনের কারণ। এখন চীনের হাতে যে অস্ত্রগুলো রয়েছে এগুলো আধুনিক প্রযুক্তির বা বর্তমান প্রেক্ষাপটে বিশ্ব রাজনীতি বা বিশ্ব
সমর কি বলবো সমরবিদদের যে আলোচনাগুলো আমরা দেখি, আমাদের বর্তমান প্রেক্ষাপটে যে কটা দেশের হাতে আধুনিক অস্ত্র রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, তারপর পরে কিন্তু চীনের নামটি আসে। আবার আমেরিকা রাশিয়ার অস্ত্রের মডেল বা অস্ত্রের ক্যারিশমা আমরা কম বেশি জানলেও চীনেরটা জানা যায় না, কারণ চীন তার এই ক্ষেত্রগুলোকে অনেক গোপনীয়তার মধ্যে রাখে, শত্রুকে বুঝতে দেন না, যাতে করে চীন নতুন চীনের অস্ত্রগুলোকে মোকাবেলায় নতুন কিছু কেউ শত্রুরা তৈরি করতে না পারে। কিছু কিছু তারা প্রকাশ্যে আনেন। তো সেই চীন বলছে বাংলাদেশকে যে তারা সামরিক খাতে বাংলাদেশকে বহুদূর এগিয়ে নিতে চায়, বাংলাদেশের সামরিক খাতকে আরো স্ট্রং করতে চায়। এই প্রস্তাবগুলো বাংলাদেশকে ইতিমধ্যে দিয়ে দিয়েছে কে? চীন। বাংলাদেশ চীনের অস্ত্র বাণিজ্যিক খাতে, তিস্তার মতো আরো গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে বড় রকম বিনিয়োগ করতে চায় চীন। অর্থাৎ 54 বছর যে ভারত বাংলাদেশকে আস্তে পিষ্টে অক্টোপাসের মতো চেপে ধরেছিল, এবার সেই জায়গাটা থেকে বেরিয়ে গেছে ভারত। প্রফেসর ইউনূস ভারতকে ক্রমান্বয়ে দূরে ঠেলে দিচ্ছে, আর ক্রমবর্ধমান হারে বাংলাদেশে চীনের অগ্রযাত্রা বেড়ে যাচ্ছে। চীনের অগ্রযাত্রা মানে পাকিস্তানের বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধি। ইতিমধ্যে শাহবাজ শরীফের সঙ্গে কয়েকটা প্রোগ্রামের সাইডলাইন, ফ্রন্টলাইন প্রফেসর ইউনূসের হাস্যোজ্জ্বল ছবি, কর্মবর্ধন এবং তাদের মধ্যে বুক মেলানোর দৃশ্যগুলো আমরা দেখেছি। এবং দুদেশের সামরিক পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তির এক দেশ থেকে আরেক দেশ সফর করেছে, বিশেষ করে বাংলাদেশ পাকিস্তানের কথা বলছি। তো সবকিছু মিলে বাংলাদেশ একটা সুবিধাজনক অবস্থায় রয়েছে। দক্ষিণ এশিয়ায় ভৌগোলিক কারণেই বলি, বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, এবং বাংলাদেশকে যে কোনোভাবে চীন, পাকিস্তান বা আদার্স কান্ট্রিগুলো ভারত সহ পাশে চাইছে। এখন প্রফেসর ইউনূস কি শেষ পর্যন্ত ভারতকে ধরা দেবেন? আমার অ্যাজাম্পশন বলছে দেবেন না। তিনি সার্ককে পুনরুজ্জীবিত করবেন, বিমস্টেককে হয়তো এড়িয়ে যাবেন। দর্শক, বেশ কদিন পরে ইসলাম লাইভে, তো আপনাদের কেমন লাগলো আজকের বিশ্লেষণ অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওপেন দ্য আইজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুকে যারা দেখছেন মাসুম মাহবুব পেজে, এটি আমার একমাত্র ফেসবুক পেজ, অবশ্যই লাইক এবং ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। ইনশাআল্লাহ চেষ্টা করবো আজকে আরো একাধিক ভিডিও দেওয়ার জন্য। বাংলাদেশ প্রসঙ্গে আজকে কথা বলবো পরে। বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।